সদর দপ্তর থেকে মোনাজাত লিখে দেওয়া হয় যে বঙ্গবন্ধু কন্যা তার পরিবারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে যেন ওই জাতীয় দিবসগুলো ধরেন ঈদ, কুরবানি, বিভিন্ন দিবসে যেন মোনাজাত করা হয়। তো তাহলে আমরা ধরে নেব যে আমাদের এই সেনাবাহিনী যেটা বলছে অনেকে, যে সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য, শেখ হাসিনার একটা গোলামীর বাহিনীতে পরিণত করার জন্য কি সেই বিডিআর বিদ্রোহের নামে 57 জন দক্ষ চৌকস মেধাবী অফিসারকে হত্যা নীল নকশা করা হয়েছিল। আজকে সেনাবাহিনী, পুলিশ বাহিনী কার বাহিনী? কার টাকায় চলে? জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সা চলে বাহিনীগুলো। গতকালকে বিআরটি গেছিল আমার এক সদরের গাড়ির লাইসেন্স রিনিউ করতে, সেখানে আপনার 25,000 টাকা বলতে মোটমাট 32,000 টাকা দেওয়া লাগে। মানে আনুষঙ্গিক ভাবে আলটিমেটলি টাকাটা কাকে দিয়েছে? গভর্নমেন্টকে দিয়েছে। জনগণ প্রতিনিয়ত ভ্যাট ট্যাক্স দিচ্ছে, যার টাকা আমার দেশে সেনাবাহিনী চলে, পুলিশ বাহিনী চলে, র্যাব বাহিনী চলে। আপনারা জনগণের প্রতি দায়বদ্ধ না থেকে তারা শেখ হাসিনার গুণকীর্তনে ব্যস্ত থাকবে, এটা তো আমরা মেনে নিতে পারি না। কারণ যেটা বলেছেন নাজিম ভাই, মুক্তিযোদ্ধা মানুষ, তিনি বলেছেন এখন আসলে আমরা যদি কাদের সিদ্দিকী সাহেব, আমাদের আরো একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি বলেছিলেন একটা ঘটনাকে সামনে এনে যে আমি অনশনে বসবো না। শেখ হাসিনা তো চাই আমরা না খাই মরে যাই, তার জন্য রাস্তা ক্লিয়ার। এখন ধীরে ধীরে বলছেন আমরা যদি আপনার ওই নিবন্ধন নিয়ে কথা বলছি না বলি, আমাদের নিবন্ধন আদায় করার জন্য যদি আমরা লড়াই সংগ্রাম না করি, তো তারা চাই নির্বাচন আওয়ামী লীগের বিএনপি ভাগ বটরা মিল্লা করুক। 2018 সালে সমঝোতা ছিল 70-80টা সিট বিরোধী দলকে দেওয়া হবে, সেখান থেকে 7টা নেমে এসেছে, 0 একটা কমে গেছে। তো তারা তো ভাগ বাটোয়ারা করে আলটিমেটলি 50 বছর ধরে রাজনীতিটা চালাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই এখন সময় এসেছে, আমি মনে করি আমাদের সৌভাগ্য আমরা জাফরুল্লাহ চৌধুরীর মতো ব্যক্তিকে এখন আমরা পাচ্ছি। এখনো জনগণের গণতান্ত্রিক দাবি দেওয়া, অধিকার আদায় আন্দোলনে তিনি আমাদের পাশে থাকার চেষ্টা করেন। আজকের এই নিবন্ধন যে শর্তগুলো রয়েছে, সেই শর্ত অবশ্যই আরো সহজ করতে হবে এবং রাজনৈতিক দলগুলো যেন সহজে নিবন্ধন পেতে পারে। আপনারা যদি একটা কি বলবেন, আপনারা একটা মানে নিয়ম নীতি করতে চান, সেটা যেন তাদের অনুকূলে থাকে। সংবিধানের দোহাই দেওয়াচ্ছে ওবায়দুল কাদের সাহেব ঘরের বাইরে বেরোন না, কি এক ক্লাস বদ্ধ ঘরে থাকেন, আর টেলিভিশন তো মনে করেন ক্ষমতাসীন দলের সেক্রেটারি তার বক্তব্য প্রচার করবে না, তো টেলিভিশন লাইসেন্স থাকবে না, ল্যাপটপের সামনে বসে ছেড়ে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে ফেলেছে। সংবিধানের রচয়িতা ডক্টর কামাল হোসেন বলছেন যে এই সংবিধান সংশোধন করা প্রয়োজন। সেখানে তারা বাংলাদেশে গত 50 বছরে একটা সামাজিক চুক্তি, যেটা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আমি মনে করি হয়েছিল, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেই ব্যবস্থা তার এই ফ্যাসিবাদী সরকার তুলে দিল। এখন তারা বলছে আবার সেখান থেকে এক চুলো সরকার, তো বাবা তোমরা ওখান থেকে পুরো চুল সরলা কিভাবে? কেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দূর করে দিলাম? সেক্ষেত্রে এই সোনার বাংলা পার্টির আজকে আলোচনা যেটা আছে, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমরা ঐক্যমত্য পোষণ করেছি যে এই যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে সেনাবাহিনী, সেনা দপ্তর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা মোনাজাতে নির্দেশনা দেওয়া হয়। পুলিশ বাহিনী বলে সরকার আমরা রেখেছি, আগামীতে আমরা শেখ হাসিনাকে রাখবো, বিরোধী দলকে রাস্তা দাঁড়াতে দেবো না। তো এইভাবে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে যে ধ্বংস করেছে তাদের দলদাস ব্যক্তিদের মাধ্যমে, এই প্রতিষ্ঠানগুলোর গৌরব ফিরিয়ে আনতে হবে, এই প্রতিষ্ঠানগুলোর স্বকীয়তা ফিরিয়ে আনতে হবে। তার জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে, যার জন্য নির্বাচন কমিশন, আদালত, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, সমস্ত রাজনৈতিক নেতা কর্মীদের নামে যেভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আলেম ওলামাদেরকে জেলে ঢুকানো হয়েছে, তাদের মুক্তির ব্যবস্থা করতে হবে। তারপরে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটা সুষ্ঠু নির্বাচন করতে হবে। তার জন্য তো একটা নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার দরকার। সে জাফরুল্লাহ চৌধুরী তার জায়গা থেকে একটা জাতীয় সরকার প্রস্তাবনা দিয়েছেন, ইন্ডিভিজুয়াল তিনি দিয়েছেন। আপনার জায়গাতে আপনার কোনো প্রস্তাবনা দিতে পারেন, সেখানে আলোচনা হতে পারে, কারণ এই পরিস্থিতির মধ্যে রাজনৈতিক একটা আলোচনা তো করতে হবে। তো আমাদের কাছে যেটা আমরা মনে করি যে আসলে একটা অন্তর্বর্তীকালীন সরকার হতে হবে, এই দাবিতে আমরা একমত। সেটা কি নামে হবে, জাতীয় সরকার না অন্তর্বর্তীকালীন সরকার, সেটি নিয়ে রাজনৈতিক ভাবে আলোচনা হতে পারে। সেক্ষেত্রে আমরা স্পষ্টভাবে বলেছি যে বিশেষ করে বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে, সেই অন্তর্বর্তীকালীন সরকার আগে সংসদ বিলুপ্ত করতে হবে। এই দাবিতে আমি মনে করি আজকে রাজনৈতিক দলগুলো যদি আমরা ঐক্যবদ্ধ হই, যেটা আপনারা বলেছেন যে আওয়ামী লীগকে হটিয়ে বিএনপি, বিএনপিকে হটিয়ে আওয়ামী লীগকে, এই অবস্থা একটা পরিবর্তন করতে হবে। গত 50 বছরে এই নৈরাজ্যকর পরিস্থিতি আমরা দেখেছি, এর বাইরে আমরা যেতে পারিনি। কারণ সেক্ষেত্রে আমাদের মনে হয় যে এখন আমাদের জন্য একটা সময় তৈরি হয়েছে, কারণ সংকট না তৈরি হলে তো আপনার আমাদেরও হয়তো আজকে প্রয়োজনীয়তা তৈরি হতো না।
বড় বড় রাজনৈতিক দলগুলো ব্যর্থ হচ্ছে বিধায় আজকে আমাদেরকে সামনে আসা লাগবে, সিম্পল কথা। সুতরাং আমাদের যখন সুযোগ তৈরি হয়েছে সেই রাজনৈতিক পরিবর্তনের জন্য আমরা ছোট দলগুলো ব্যক্তি পর্যায় থেকে যদি একটা উদ্যোগ গড়ে তুলতে পারি এবং এই জনগণের দাবিগুলোকে সামনে আনতে পারি, সেটা নিয়ে একটা আন্দোলন তৈরি করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা হয়তো একটা দিকে যেতে পারি। সেজন্য সবাইকে আন্তরিকভাবে আমার মনে হয় যে এগিয়ে আসা উচিত। 7 দলের কথা বলেছেন, 7 দল শুধু 7 দল না, আমি যতদূর আলাপ আলোচনা শুনছি 7 দল বৃহত্তর ঐক্য গঠনের জন্য তারা কাজ করছে। তাদের কিছু দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়াগুলোর সাথে যারা একমত হবে তারা বৃহত্তর পরিবর্তন এবং বৃহত্তর রাজনৈতিক ঐক্য গঠনের জন্য কাজ করছে। আশা করি সেখানে অনেকেই সেখানে হয়তো আপনারাও চাইলে সেখানে জয়েন করতে পারবেন, সে সুযোগ থাকবে। কিন্তু আমার মনে হচ্ছে যে 7 দলের সাথে যাদের সম্ভব না হবে, 5 দলের সাথে যাদের সম্ভব না হবে, যার যার জায়গা থেকে আমাদের একটা প্রচেষ্টা চালিয়ে যেতে। আজকে সোনার বাংলা পার্টি ছোট দল, তারা আহ্বান করছে, মান্না ভাই এসেছে, জাফরুল্লাহ চৌধুরীর মতো ব্যক্তি এসেছে, আমরা এসেছি, সবাই আসছি। কিন্তু এই মৌলিক জায়গাগুলোতে কিন্তু আমাদের একটা ঐক্যমতের জায়গা রয়েছে। যে এখন আমাদের এখানে যেটা আমরা তো আমাদের দাবি দেওয়াগুলো যত ছোট করে আনতে পারি, যে আমাদের এখন দাবি যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে, বর্তমান সংসদ বিলুপ্ত করতে হবে, প্রধানমন্ত্রীর পদত্যাগ করতে হবে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক নেতৃবৃন্দের আলাপ আলোচনার ভিত্তিতে তৈরি করতে হবে। আর আজকের দেশের যে নৈরাজ্য চলছে, বর্তমান সরকার যদি ক্ষমতায় থাকে এই নৈরাজ্যের আগুন থেকে আমরা কেউ রেহাই পাবো না। যেমনি চট্টগ্রামে জানতো না এই মানুষগুলো এইভাবে মারা যাবে, তো অনেকে বিশ্লেষণ, অনেকে ব্যক্তিগত মতামত দিয়েছেন যে চট্টগ্রামের মতো এই জায়গাটায় বিস্ফোরণ এত ভয়ানক পরিস্থিতি ধারণ করলো কিভাবে, 7 ঘন্টা পরে এটা নিয়ন্ত্রণে আসলো। আমি দু একজনে লেখা পড়েছি, ভালো লোক লেখালেখি করেন, বিশ্লেষণ ধর্মী লেখেন, তারা একজনে বলেছেন যে বাংলাদেশ আপনার বেসরকারিভাবে হাইড্রোজেন পারক্সাইড রপ্তানি করে, সেক্ষেত্রে আমাদেরই কোনো প্রতিবেশী দেশের সেখানে অনেকদিন ধরে একটা অস্বস্তি যে বাংলাদেশের এই মার্কেটটাকে যদি ডাউন করা যায়, এবং সেই প্রতিবেশীদের শুধু হাইড্রোজেন পারক্সাইডের বিজনেসের উপরেই নজর না, সেই প্রতিবেশীদের সবসময় নজর থাকে বাংলাদেশকে তাদের একটা করত রাজ্যে পরিণত করে রাখা। তাদের সবসময় নজর থাকে বাংলাদেশের সম্ভাবনাকে সবসময় ডাউন করে দেওয়ার, যেখানে আমাদের দেশে পাট, চিনি, চামড়া শিল্প ধ্বংস করা হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্রে। তারপরে আবার কি হচ্ছে, পাট শিল্প তারা এখন আবার ইজারা নিয়ে চুক্তিভিত্তিক চালু করতে চায়। তো নিশ্চয়ই আশা করি সেই কোন দেশের কথা বলেছে আপনাদের, আশা করি নামটি হয়তো চলে এসেছে। তো আমাদের কথা হচ্ছে যে জাতীয় স্বার্থে এখানে একটা নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার, যে আসলে এই ঘটনা কি হয়েছে, কোন আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কিনা, সেই মূলত সেই সক্ষমতা কি এই সরকার আছে নাই, কারণ তারাই তাদেরকে ক্ষমতা, তাদের গোলামি করে তারা ক্ষমতায় টিকে আছে। সেক্ষেত্রে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা যদি আমরা না গড়ে তুলতে পারি, তাহলে এখানে যেটা বলছে যে এই দূতাবাসমুখী রাজনীতি গত 50 বছর হয়েছে, সামনে হবে। কিন্তু আমরা যদি আমাদের আদালতকে গড়ে তুলতে পারতাম, আমাদের দুদককে গড়ে তুলতে পারতাম, আমাদের নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে গড়ে তুলতে পারতাম, কোন দূতাবাসমুখী কারো ভিন দেশে গোলামি করে আমাদের রাজনীতি করা লাগতো না, আমরা পারি নাই। তাই আমার মনে হয় এখন আমাদের এই দাবিগুলো, বিশেষ করে রাষ্ট্র সংস্কার আন্দোলনের জায়গা থেকে এই প্রস্তাবগুলো খুব জোরে সোরে আসছে। আমাকে এই প্রস্তাবগুলো বিস্তর আলাপ আলোচনা হতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে, তখন জনগণের মধ্যে এটা ছড়িয়ে পড়বে, আমরা এই দাবিতে হয়তো কার্য